বসে আছে তেকে ঘিরে বসে আছে তের সমবয়সী অনেক মেয়ে। সবাই তের সাথে মজা করছে, দুষ্টুমি করছে। তের মনটাও খুব খুশি, হেসে হেসে কথা বলছে সবার সাথে। একটু পরেই সুবিনের সাথে বিয়ে হবে তের। নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে হবে বলেই আনন্দ যেন আর শেষ হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই কাজী সাহেব এসে বিয়ে পড়াতে শুরু করলেন। কাজী সাহেব যখনই কবুল বলতে বলবেন, ঠিক তখনই অনেকগুলো কালো পোশাক পরা লোক হনহনিয়ে ঢুকলো বাসার ভিতর। আর তাদের পেছন পেছন ঢুকলো একজন সুদর্শন ছেলে। গায়ের রং অত্যধিক ফর্সা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, হাতে সিগারেট নিয়ে খেতে খেতে বাসার ভিতরে ঢুকলো সে। তারপর সোজা চলে যায় তের কাছে। এতগুলো মানুষ বাসার ভেতরে ঢুকতে দেখে সুবিনের বাবা বলে উঠল, এ কি, আপনারা কারা? আর আমার বাসার ভিতরে এলেন কি করে? সিকিউরিটি, সিকিউরিটি! এতটুকু বলতেই ছেলেটি পিস্তল হাতে উপর দিকে ফাঁকা গুলি করলো। সাথে সাথে ভয়ে জড়সড় হয়ে গেল সবাই। হে মিস্টার, এখানে সিকিউরিটি ডাকার কি আছে? আমার সাথে কথা বলুন, তাহলেই আপনাদের জন্য ভালো হবে। নইলে কি হবে তা হয়তো এটা দেখেই বুঝতে পারছেন। ছেলেটার কথা শুনে কিছুটা ভয় পেয়ে যায় সুবিনের বাবা, কিন্তু সুবিন ভয় না পেয়ে এগিয়ে আসলো। কে আপনারা? আর এখানে কি চাই? এটা কোনো গুন্ডামি করার জায়গা নয় যে আপনারা এখানে গুন্ডামি করবেন। আরে মিস্টার সুবিন, তোমাকে কে বললো আমি এখানে গুন্ডামি করতে এসেছি? আমি তো আমার বউকে নিতে এসেছি, যাকে এখন তুমি বিয়ে করতে যাচ্ছিলে। হোয়াট ডু ইউ মিন? মুখ সামলে কথা বলুন। কে আপনি? আর এখানে এসে এসব কথা বলার মানে কি? আমি কে জানতে চাও? তাহলে শোনো, আমি তোমার হবু বউয়ের প্রথম এবং শেষ স্বামী জীবন জাঙ্কুক, যাকে 1 বছর আগে বিয়ের রাতে ছেড়ে এসেছিল তোমার হবু বউতে। জাঙ্কুকের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আপনি এসব কি বলছেন? বিবাহিত? আর আপনি ওর স্বামী? কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ দেখতে চাও? ওয়েট। কথাটা বলেই তের কাছে এগিয়ে গেল জাঙ্কুক। তারপর তের দিকে ঝুঁকে বলল, সুইট হার্ট, আমাকে কি এত তাড়াতাড়ি ভুলে গেছো তুমি? এখানে সবাইকে বলে দাও আমি তোমার স্বামী জাঙ্কুক, আর তুমি আমার বউতে। আমি তে নই, আমার নাম ভি, আর আমি আপনাকে চিনি না। কে আপনি? কেন এমন করছেন এখানে এসে? তে আমি জানি তুমি খুব ভালো করে আমাকে চিনতে পারছো, কিন্তু নাটক করছো আমার থেকে বাঁচতে। সেটা তো আর সম্ভব নয় সুইট হার্ট, তোমাকে তো আমার সাথে যেতে হবে। জাঙ্কুকের কথা শেষ হতেই সুবিনের মা পেছন থেকে বলে উঠল, তুমি হয়তো সত্যি বলছো বাবা, কিন্তু ভিও মিথ্যে কথা বলছে না। ও তোমাকে সত্যিই চিনতে পারছে না, কারণ 1 বছর আগে আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ভি নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি বাবা। ভিকে আমরা 1 বছর আগে গভীর রাতে আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হওয়া অবস্থায় পাই। যেই অ্যাক্সিডেন্টে ভি ওর মাথায় অনেক চোট পায়। অনেক খোঁজেও ভিয়ের কোনো আত্মীয় স্বজনের দেখা পাই না। তখন ভিকে আমার নিজের মেয়ে মনে করে আমার কাছেই রেখে দেই। আর এই 1 বছরে আমার ছেলে ভিকে ভীষণ পছন্দ করতে শুরু করে। ভিও আমার ছেলেকে খুব পছন্দ করে, তাই আজকে সুবিনের সাথেই ভিয়ের বিয়ে দিচ্ছিলাম। আমি এনাকে চিনি না মামুনি, তুমি এনার কথা বিশ্বাস করে আমাকে এনার সাথে যেতে বলো না প্লিজ। আমি সত্যি সুবিনকে ভালোবাসি। আমি সুবিনকে ছাড়া আর কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না, প্লিজ মামুনি। তের কথা শুনে মাথা গরম হয়ে যায় জাঙ্কুকের। জাঙ্কুক তের হাত ধরে টান দিয়ে এক ঝটকায় নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। তোমাকে তো আজ আমার সাথেই যেতে হবে সুইট হার্ট। তোমার সাথে যে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে, সেটা তুমি চাও আর না চাও। কথাগুলো বলেই তের মুখে রুমাল চেপে ধরে তেকে অজ্ঞান করে ফেললো জাঙ্কুক। জাঙ্কুক তেকে নিয়ে চলে যেতে নিলেই সামনে এসে বাধা হয়ে দাঁড়ায় সুবিন। দাঁড়ান মিস্টার জাঙ্কুক, আপনি এভাবে ভিকে কোনো প্রমাণ ছাড়া নিয়ে যেতে পারেন না। আর তাছাড়া ভি অতীতের সব কথা ভুলে গেছে। কে আটকাবে আমায়? তুমি মিস্টার সুবিন? হ্যাঁ, আমি আটকাবো আপনাকে, কারণ আমি ভিকে প্রচন্ড ভালোবাসি, আর ভিও আমায় ভালোবাসে। আজ আমাদের বিয়ে। জাঙ্কুক কখনোই কাউকে কৈফিয়ত দেয় না, আজকেও দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু তেকে অজ্ঞান অবস্থায় সে বেশিক্ষণ এখানে রাখতে পারবে না। তেকে তাড়াতাড়ি বাসায় নেয়ার উদ্দেশ্যে জাঙ্কুক ওদের বিয়ের কিছু ডকুমেন্টারি ফাইল সবার সামনে পেশ করে। সেখানে ওদের বিয়ের ছবিও ছিল। সবকিছু দেখে এখন জাঙ্কুকের কথা সবাই বিশ্বাস করে। আচ্ছা, মেনে নিলাম ভি সত্যি আপনার বউ, কিন্তু তাহলে এই 1 বছর আপনি কোথায় ছিলেন মিস্টার জাঙ্কুক?
একটিবারও বিয়ের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেননি? কোনো এক বিশ্বাসঘাতকের বিশ্বাসঘাতকতার জন্য এতদিন আমি লাইফ সাপোর্টে ছিলাম, নইলে অনেক আগেই আমার তেকে আমি এখান থেকে নিয়ে যেতাম। জাঙ্কুক এরপর তেকে নিয়ে ওর বাসায় চলে আসে, বিছানায় শুয়ে দেয় তেকে। কি সুন্দর লাগছে তেকে, মনে হচ্ছে যেন আকাশ থেকে কোনো পরী টুপ করে ওর বিছানায় নেমে এসেছে। কিন্তু যখনই জাঙ্কুকের মনে পড়লো তের এই বিয়ের সাজ ওর জন্য নয়, বরং অন্য একটি ছেলের জন্য, সাথে সাথেই যেন মাথায় রক্ত উঠে যায় জাঙ্কুকের। জাঙ্কুক তের শরীর থেকে সব গয়না টেনে টুনে ছিঁড়ে ফেলে দেয়। তারপর বিয়ের শাড়িটার ধরে টান দিতে গিয়ে কি যেন ভেবে আর খুলল না, একটা সিগারেট ধরিয়ে বেলকনিতে চলে যায়। তারপর ডুব দেয় অতীতে। তে যখন জাঙ্কুকের পেটে ছুরি মেরে চলে যায়, তখন চারদিক অন্ধকার হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জাঙ্কুক। জাঙ্কুকের লোকেরা রুমে এসে জাঙ্কুকের রক্তাক্ত অবস্থায় পেয়ে হাসপাতালে ভর্তি করে। এই অবস্থাতেই কেটে যায় দীর্ঘ 10টি মাস। এই 10 মাসে জাঙ্কুকের লোকেরা জাঙ্কুকের সবকিছু দেখাশোনা করে। 10 মাস পর জাঙ্কুকের যখন জ্ঞান ফিরে ও কিছুটা সুস্থ হয়, তখন তেকে পাগলের মতো খুঁজতে থাকে। অনেক খোঁজার পর তের খোঁজ মেলে, আর তখনই জানতে পারে তের কালকে বিয়ে। তের নাম পাল্টে এখন ভি নামে আছে। সকাল 9টার দিকে জ্ঞান ফিরে অপরিচিত একটা রুমের বিছানায় নিজেকে আবিষ্কার করে তে। তের মাথাটা প্রচুর ঝিমঝিম করছে, মাথায় হাত দিয়ে উঠে বসে তে। তারপর চারদিক ভালো করে তাকিয়ে দেখে অনেক বড় একটা রুমে শুয়ে আছে। রুমের দেয়ালের সাথে লাগানো আছে তের অনেকগুলো ছবি। কিছু ছবিতে তের সাথে জাঙ্কুকও আছে। এই ছবিগুলো আমি কবে উঠালাম, আর আমার সাথে এই লোকটি বা কি করে এলো? তাহলে কি উনি সত্যিই বলছিলেন আমি কি সত্যি ওনার বউ? তাই যদি হবে, তাহলে আমার কিছু মনে নেই কেন? তে এমন আকাশ পাতাল চিন্তা করতে ব্যস্ত, আর তখনই রুমে ঢোকে জাঙ্কুক। জাঙ্কুক শরবতের গ্লাস হাতে তের পাশে এসে বসে গ্লাসটা তের দিকে বাড়িয়ে দেয়। এই নাও সুইট হার্ট, শরবতটা খেয়ে নাও, ভালো লাগবে। আমি বাড়ি যাব। আপনি আমায় এখানে কেন নিয়ে এসেছেন? আমি বাড়ি যাব। যদিও জাঙ্কুক তের কথায় প্রচন্ড রেগে যায়, তবেও নিজের রাগটাকে সংযত রেখে বলল, এটাই তো তোমার আর আমার বাড়িতে, আর এটাই আমাদের রুম। তুমি তো তোমার বাড়িতেই আছো। আমি কোনো তেটে নই, আমার নাম ভি। কেন তুলে এনেছেন আপনি আমায়? আমি আমার সুবিনের কাছে যাব। প্লিজ আমায় যেতে দিন, আমি আপনাকে চিনি না। এবার জাঙ্কুকের রাগটা যেন মাথায় উঠে যায়। তের চুলের মুঠি ধরে দাঁতের দাঁত চেপে বলল, ভালোই ভালোই আমি যা বলছি তাই কর, নইলে আমি ভুলে যাব তোর মেমোরি লস হয়েছে। আমার মাঝে ডেঞ্জারাস লাভারকে জাগিয়ে তুলিস না তে, সেটা তোর জন্য মোটেও ভালো হবে না। কথাগুলো বলেই জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায়। তে এবার হু হু করে কাঁদতে শুরু করে। কি হওয়ার কথা ছিল, আর কি হচ্ছে এসব? কিছুক্ষণ পর তে বেলকনিতে চলে যায়। বেলকনিটা বেশ বড়, সেখানে বেশ কয়েকটা ফুলের গাছ লাগানো, পাশেই একটা গিটার রাখা আছে। তে গিটারটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলো। তের বারবার মনে হচ্ছে ও আগেও একবার এখানে এসেছে। এই জিনিসগুলো খুব পরিচিত ওর, আর জাঙ্কুক সত্যি ওর খুব কাছের কেউ, কিন্তু কোনো মতেই মনে করতে পারছে না। তের প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়। ও সব মনে করার চেষ্টা করতে থাকে। মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় তে জ্ঞান হারালো। খাওয়া দাওয়া শেষ করে জাঙ্কুক রুমে প্রবেশ করে, কিন্তু সেখানে কোথাও তেকে দেখতে পায় না। জাঙ্কুক তে নাম ধরে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। জাঙ্কুকের কাছ থেকে তে পালিয়ে গেছে। কথাটা মনে হতেই মাথায় যেন রক্ত উঠে গেল জাঙ্কুকের। তে, তুমি যদি সত্যি এখান থেকে পালিয়ে গিয়ে থাকো, তাহলে তুমি ভাবতেও পারবে না আমি তোমার কি হাল করব। জাঙ্কুক তেকে খোঁজার জন্য বাহিরে বের হতে নিলেই কি মনে করে যেন বেলকনিতে চলে যায়। সেখানে গিয়ে তেকে জ্ঞান হারিয়ে পড়ে থাকতে দেখে জাঙ্কুক প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ল। এই জান, জান, কি হয়েছে তোমার? এই তে, কি হয়েছে তোমার? তুমি এভাবে এখানে কেন পড়ে আছো? কথা বলো তে, আমার সাথে কথা বলো। জাঙ্কুক পাগলের মতো তেকে ডাকছে, কিন্তু কিছুতেই তের জ্ঞান ফিরছে না। তাই জাঙ্কুক যত দ্রুত সম্ভব তেকে নিয়ে হসপিটালে চলে যায়। মিস্টার জাঙ্কুক, আপনার কাছ থেকে যতটুকু শুনলাম আর যতটুকু আপনার ওয়াইফকে দেখে বুঝলাম, উনি হয়তো কোনোভাবে পুরনো কোনো কথা জোর করে মনে করার চেষ্টা করেছিল, যার ফলে উনি জ্ঞান হারিয়েছে। আমার তের কি আর কখনো পুরনো স্মৃতি ফিরে আসবে না ডাক্তার? হ্যাঁ ফিরবে,
অবশ্যই ফিরবে, কিন্তু সেই সময়টা কখন আসবে এটা শিওর বলা যাচ্ছে না। তবে একটা কথা, আপনি কখনো ভুল করেও ওনাকে জোর করে পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করবেন না। তের জ্ঞান ফিরে আসলে জাঙ্কুক তেকে নিজের বাসায় নিয়ে আসে। জাঙ্কুকের রুমে গিয়েই তে দেয়ালে থাকা ছবিগুলোতে হাত বুলিয়ে দেয়। এই ছবিগুলো সত্যিই আমার? তে, এগুলো তোমার ছবি, আর এই ছবিগুলো আমিই তুলেছিলাম তোমার আড়ালে। আমার আড়ালে কেন? কারণ তুমি এখন যেভাবে আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছো, তখনও এমনই করতে। কিন্তু তখন তো আমি আপনার বউ ছিলাম, তাই না? আর তখন তো আমার স্মৃতিও ঠিক ছিল, তাহলে আমি কেন আপনার থেকে দূরে যেতে চাইবো? সে অনেক কথাতে, এখন সেসব বাদ দিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো, নাস্তা করবে। জাঙ্কুক চলে যাওয়ার পর তে ভাবতে লাগলো, এই লোকটাকে যত দেখছি ততই আমার মনে হচ্ছে আমি ওনাকে চিনি। আলাদা একটা টান অনুভব করছি। কই, এমন টান তো কখনো সুবিনের জন্য অনুভব হয়নি আমার। তাহলে কি সত্যি আমি কখনো এই লোকটাকে ভালোবাসতাম? কেন কিছু মনে পড়ছে না আমার। অনেকদিন পর আজকে জাঙ্কুক নিজের কণ্ঠে গান গাইলো, নিজের গিটার বাজিয়ে। তে খুব মনোযোগ সহকারে জাঙ্কুকের গান শুনছিল। গানটা গাওয়া শেষ করে তের দিকে তাকালো জাঙ্কুক। তাকিয়ে দেখে তে ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তারপর বিছানায় সযত্নে শুয়ে দিল তেকে। তের কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে তের কপালে একটা চুমু এঁকে দেয়। জানি না সেদিন কি হয়েছিল তোমার, কেন ওইরকম করেছিলে তুমি আমার সাথে, কেন খুন করতে চেয়েছিলে আমায়। লাইফ সাপোর্ট থেকে বের হওয়ার পর ভেবেছিলাম খুব শাস্তি দিব তোমায়, আমার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য তিলে তিলে কষ্ট দিব তোমায়। কিন্তু তোমায় কষ্ট দিতে গেলে যে সেই কষ্টটা আমার বুকে এসেই লাগবে। কি করে বোঝাবো তোমায়, তুমি যে আমার রক্তের সাথে মিশে গেছো। তোমাকে কষ্ট দিতে গেলে তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট আমার বুকে এসে লাগে। বড্ড বেশি ভালোবাসি তোমায়। তুমি আমার সাথে যাই করে থাকো না কেন, আমি জানি তুমিও আমায় প্রচন্ড ভালোবাসো। জাঙ্কুক 1000 বার নিষেধ করা সত্ত্বেও তে বৃষ্টি দেখে লোভ সামলাতে পারে না। পরের দিন প্রায় 1 ঘন্টা বৃষ্টিতে ভিজে, যার ফলস্বরূপ রাতে প্রচন্ড জ্বর আসে তের। গায়ের তাপমাত্রা এতটাই বেশি যে জাঙ্কুক প্রচন্ড ঘাবড়ে যায়। ও কি করবে কিছুতেই বুঝতে পারছে না। তের শরীর প্রচন্ড দুর্বল হয়ে যাওয়ায় ওকে হসপিটালে ভর্তি করতে হয়। সারা রাত কেটে যায়। এর মাঝে একবারের জন্যও জ্ঞান ফেরেনি তের। সকালবেলা জাঙ্কুক কি মনে করে যেন সুবিনের মাকে কল দেয়। কিছুক্ষণের মধ্যেই সুবিনের মা হসপিটালে এসে পৌঁছায়, সাথে সুবিনও এসেছে। সুবিনের মা তের জন্য প্রচন্ড চিন্তা করছে। কিছুক্ষণ পর তে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। আশেপাশে একবার চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করলো ও ঠিক কোথায় আছে। কি হলো ভীমা, তুই এভাবে উঠে বসলি কেন? এখন শরীর কেমন লাগছে তোর? সুবিনের মায়ের কথা যেন কিছুই কানে যাচ্ছে না তের। আপনারা কারা? কেন বাঁচালেন আমায়? আমি তো মরতে যাচ্ছিলাম। তাহলে কেন আপনারা আমায় বাঁচালেন? আমি আমার এই হাত দিয়ে আমার ভালোবাসাকে হত্যা করেছি, বিশ্বাসঘাতকতা করেছি আমার জাঙ্কুকের সাথে। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কেন বাঁচালেন আপনারা আমায়? আমি মরতে চাই। তের কথা শুনে তেকে শান্ত করার অনেক চেষ্টা করছে সুবিন আর সুবিনের মা, কিন্তু তে এমন বিহেভ করছে যেন ও সুবিনের মাকে চেনেই না, আর পাগলের মতো মরে যাওয়ার কথা বলছে। জাঙ্কুককে দেখতে পেয়ে তের মুখে হাসি ফুটে ওঠে। তারপর জাঙ্কুকের কাছে গিয়ে ওর শরীরে হাত বোলাতে থাকে। আপনি ঠিক আছেন জাঙ্কুক? আপনার কিছু হয়নি তো? খুব বেশি ব্যথা লেগেছিল তাই না? সেদিন আপনাকে ছুরি মেরে চলে আসার পর আবারও ফিরে গিয়েছিলাম আপনার কাছে, কিন্তু সেখানে আমি রক্ত ছাড়া কিছুই দেখতে পাইনি। আমি ভেবেছিলাম আমি হয়তো আপনাকে মেরেই ফেলেছি। জান, শান্ত হও তুমি, আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। প্লিজ সোনা, শান্ত হও তুমি। সেদিন তুমি আমার সাথে ওইরকম করেছিলে কেন তে? জাঙ্কুকের কথা শুনে থমকে গেল তে। তারপর কি যেন মনে করে জাঙ্কুকের কাছ থেকে নিজেকে সরিয়ে নিল। আপনি কি করে পারলেন জাঙ্কুক? কি করে পারলেন আপনি এমনটা করতে? একটি বারও কি আমার কথা মনে হয়নি আপনার? জাঙ্কুক আপনি এতটুকু বলেই কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যাইতে। 1 বছর আগের কাহিনী। জাঙ্কুককে ছুরি মেরে তে যখন কাঁদতে কাঁদতে চলে যায়, তখন জাঙ্কুককে ওর লোকেরা এসে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু জাঙ্কুককে হত্যা করার চেষ্টা করার পর নিজেকে ক্ষমা করতে পারছিল না তে। মেনে নিতে পারছিল না যে ও সত্যি জাঙ্কুককে, নিজের ভালোবাসার মানুষকে খুন করতে পারে। তাই তে আবারও ছুটে জাঙ্কুকের কাছে আসে, কিন্তু সেখানে আর জাঙ্কুককে পায় না।
শুধু দেখে যে মেঝেতে রক্ত পড়ে আছে। রক্ত দেখে তে ভেবে নেয় হয়তো জাঙ্কুক মারা গেছে আর ওর লাশটা কেউ নিয়ে গেছে। এটা ভেবেই তে পাগলের মতো ছুটে যায় আত্মহত্যা করতে। বাসায় নিয়ে এসে তের হাতে ড্রেস দিয়ে জাঙ্কুক তেকে ফ্রেশ হয়ে আসতে বলল, কিন্তু তে জাঙ্কুকের কথা না শুনেই বেলকনিতে চলে যায়। তের এমন আচরণে কিছুটা রাগ হলেও রাগটাকে কন্ট্রোল করে তের জন্য খাবার নিয়ে আসে জাঙ্কুক। এরপর জাঙ্কুক খাবার মেখে তের মুখের সামনে ধরলো। তে হা করো, খাবারটা খেয়ে নাও, গতকাল থেকে কিছুই খাওনি তুমি। কিন্তু তে জাঙ্কুকের কাছ থেকে মুখ সরিয়ে নেয়। ভালোভাবে বলছি তে, সিনক্রেট করো না, খাবারটা খেয়ে নাও, নইলে এর ফল কিন্তু ভালো হবে না তোমার জন্য। জাঙ্কুকের কথা শুনে জাঙ্কুকের হাত থেকে খাবারের প্লেটটা ধাক্কা দিয়ে ফেলে দেয় তে। এরপর উঠে চলে যেতে নিলে জাঙ্কুক উঠে তের চুলের মুঠি ধরে বলল, সমস্যা কি তোর? কেন করছিস তুই এসব আমার সাথে? আমাকে খুন করতে চেয়েও শান্তি হয়নি তোর? আর কত কষ্ট দিতে চাস? বল কি করেছি আমি? কোন অপরাধে আমার সাথে এমন করছিস? উত্তর দে। জাঙ্কুকের কথা শুনে ঝাড়ি দিয়ে জাঙ্কুকের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল তে। এরপর রাগী কণ্ঠে বলল, আর কত সহ্য করতে হবে আপনার এসব ভালোবাসার মিথ্যা নাটকগুলো? অনেক হয়েছে, আর মানতে পারছি না আমি। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য সব হারিয়েছি আমি। আপনি আমার জীবনের একটা অভিশাপ ছাড়া আর কিছুই না। এটা ভাবতে আমার ঘৃণা হয় যে আমি আপনার মতো একটা জঘন্য লোককে কখনো ভালোবেসেছিলাম। কি করেছি আমি যে তুই আমাকে এসব কথা শোনাচ্ছিস? বল আমায়, কি করেছি আমি? আর কি বাকি আছে করার মতো? আমার কাছ থেকে তো সবকিছু কেড়ে নিয়েছেন আপনি। ঘৃণায় আমার শরীর ঘিনঘিন করছে। আপনি আমার ভাই ভাবির খুনি। খুন করেছেন আপনি আমার মা বাবার মতো ভাই ভাবিকে। তের কথা শুনে জাঙ্কুক দুপা পিছিয়ে যায়। তুমি এসব কি বলছো তে? আমি খুন করেছি? তাও তোমার ভাই ভাবিকে? হ্যাঁ হ্যাঁ, আপনি খুন করেছেন আমার ভাই ভাবিকে। শুধু তাই নয়, অনেক নির্মম ভাবে খুন করেছেন। আমি নিজের চোখে দেখেছি। তুমি এসব কি করে দেখলে তে? তোমার তো দেখতে চান কি করে জানলাম? আসুন আমার সাথে। কথাটা বলে জাঙ্কুকের হাত ধরে টেনে নিয়ে রুমে এলো তে। এরপর আলমারির উপর থেকে একটা ধুলোমাখা প্যাকেট বের করে জাঙ্কুকের হাতে দেয়। জাঙ্কুক প্যাকেটের ভেতর থেকে অনেকগুলো ছবি বের করলো, যে ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে জাঙ্কুক একটা ছুরি দিয়ে তের ভাই আর তের ভাবির গলা কাটছে। কি বিভৎস একটা দৃশ্য, যে কেউ দেখলে ভয়ে কুকিয়ে উঠবে। এই ছবিগুলো তুই কোথায় পেলি তে? কে দিয়েছে তোকে এই ছবিগুলো? আয়ু দিয়েছে আমায়, আপনার বোন আয়ু। এতদিনে নিশ্চয়ই আয়ুকেও খুন করেছেন আপনি। আপনি জানেন, যখন আয়ু আপনার সম্পর্কে বাজে কথা বলেছিল আমি ওকে খুব জোরে থাপ্পড় মেরেছিলাম। এতটাই ভালোবাসতাম আপনাকে। আর আপনি কি করলেন এটা? শেষ পর্যন্ত আমার ভাই ভাবিকে ছবিগুলো দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই ছুটে গিয়েছিলাম আপনাকে খুন করতে। আমাকে খুন করার খুব শখ না তোর? এই জাঙ্কুককে খুন করার সাহস দেখিয়েছিস। বেশি বুঝলে তোকে খুন করে ফেলবো আমি। তো খুন করে ফেলুন না, কেন বাঁচিয়ে রেখেছেন এখনো আমায়? আমার ভাই ভাবির মতো আমাকে খুন করে ফেলুন। নিজের রক্তের তৃষ্ণা মেটান আপনি। আর না হয় আমি আপনাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। যা, পারলে পুলিশে ধরিয়ে দে আমায়। দেখি কি প্রমাণ করতে পারিস তুই আমার বিরুদ্ধে। এরপর আমার বাসার আশেপাশে তোকে দেখলে খুন করে ফেলবো তোকে আমি। কথাগুলো বলেই জাঙ্কুক বাসার ভেতরে গেট লাগিয়ে দেয়। তে রাস্তার উপর পড়ে থেকে অঝরে চোখের জল ফেলতে লাগলো। এরপর নিজে নিজেই বলল, আমিও আপনাকে ছাড়বো না জাঙ্কুক। আপনাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমার ভাই ভাবিকে হত্যা করার প্রতিশোধ নিবই আমি আপনার থেকে, আর এটা আমার প্রমিস। জাঙ্কুক কিছুতেই বুঝতে পারছে না কিভাবে তে এতগুলো ছবি পেয়ে গেল, তাও আবার আয়ুর কাছ থেকে। জাঙ্কুক খুব ভালো করেই জানে তে কখনো মিথ্যে কথা বলে না। তার মানে আয়ুই ওকে এই ছবিগুলো দিয়েছে। কিন্তু আয়ু ওর সাথে এমনটা কেন করবে? তাও ওর নিজের বোন হয়ে। যদিও আয়ু ওর নিজের বোন না, ওর সৎ বোন, তবেও জাঙ্কুক কখনো আয়ুকে নিজের বোন ছাড়া অন্য কিছু মনে করেনি। জাঙ্কুক নিজের ফোন বের করে ওর দলের সদস্যদের সাথে কথা বলে। জাঙ্কুক সুস্থ হয়ে বাড়ি আসার পর আয়ুকে নিজের বাসায় আর দেখতে পায়নি। তার মানে আয়ু কোথাও হারিয়ে গেছে, অথবা নিজ থেকেই পালিয়ে গেছে। যদি আয়ুকেও খুঁজে বের করতে পারে তাহলে জাঙ্কুক নিজের সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবে। তাই প্রথম কাজ হচ্ছে আয়ুকে খুঁজে বের করা। আর এদিকে তে কোথায় যাবে কিছুতেই বুঝতে পারছে না। শেষ পর্যন্ত ঠিক করলো সুবিনদের বাসায় যাবে, কারণ এছাড়া তো তের আর কোথাও যাওয়ার জায়গা নেই। তবে রাত 9টার দিকে চুপি চুপি বাসা থেকেই বের হয়ে যায় তে।
ওকে অবশ্যই জাঙ্কুকের বিরুদ্ধে সকল প্রমাণ খুঁজে বের করতে হবে। অনেকটা পথ হাঁটার পর একটা জায়গায় এসে থমকে গেল তে। বেশ কয়েকজন লোক গোল হয়ে বসে জুয়া খেলছে আর নেশাও করছে মনে হচ্ছে। তেকে দেখে তের দিকে এগিয়ে আসছে তারা। ভয়ে তে সামনে বা পিছনে যাওয়ার শক্তিটুকু পাচ্ছে না। তে এবার খুব ভালো করে বুঝতে পারছে বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে ও কতটা ভুল করে ফেলেছে। প্লিজ আপনারা এদিকে আসবেন না, দূরে যান আপনারা, আমি কিন্তু চিৎকার করব। তের কথা শুনে লোকগুলো একে অপরের দিকে তাকিয়ে পৈশাচিক একটা হাসি দিল। চিৎকার তো করবেই মামুনি, চিৎকার করতে হবে তো। চিৎকার করতে করতে গলা শুকিয়ে যাবে তোমার, অথচ কেউ তোমাকে বাঁচাতে আসবে না। তের এবার ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। তে চোখের জল ছেড়ে দিয়ে ধীরে ধীরে পেছাতে লাগলো। আর তখনই তের সামনে এসে থামলো একটা বড় কালো রঙের প্রাইভেট কার। আর সেই জানালার কাঁচ নামিয়ে বাইরের দিকে তাকালো জাঙ্কুক। জাঙ্কুককে দেখতে পেয়ে মুখে হাসি ফুটলো তের। তে মনে মনে ভাবলো জাঙ্কুক ওকে বাঁচাতে এসেছে। এই যে আপনাদের বলছি, রাস্তাঘাটে এসব না করে হোটেলে নিয়ে যান না, বা কোনো জঙ্গলে। এসব মেয়েরা তো আপনাদের জন্যই রাস্তায় বের হয় একা একা, আপনাদের আনন্দ দিবে বলে। তাই রাস্তায় এমন না করে কোনো হোটেলে বা জঙ্গলে নিয়ে যান। জাঙ্কুকের কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো তের। যে জাঙ্কুক একসময় ওর দিকে কেউ তাকালে তার চোখ তুলে নিত, ওকে কিছু বাজে বললে জিহ্বা কেটে দিত, সেই জাঙ্কুক আজকে এটা বলছে। ওই লোকগুলোকে মানুষ এতটা বদলে যায় কি করে? এদিকে জাঙ্কুকের কথা শুনে ওই লোকগুলো তো দারুণ খুশি, কারণ তারা জাঙ্কুককে প্রথম দেখেই খুব ভয় পেয়েছিল। তারা জাঙ্কুককে একবার দেখেই চিনতে পেরেছিল। লোকগুলো জানে জাঙ্কুক চাইলে ওদের সেখানেই খুন করে দিতে পারে, কিন্তু জাঙ্কুক যখন ওদের হয়ে কথা বলল তখন ওদের খুশি যেন আর ধরে না। জাঙ্কুক কথাটা বলেই একটা রহস্যময় হাসি দিয়ে গাড়ির কাজটা তুলে দিল, তারপর সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। কে গো পরি, এখন তোমায় কে বাঁচাবে? তার চাইতে তুমি নিজেই ধরা দাও আমাদের কাছে, এতে তোমারই ভালো হবে, সাথে মজাও পাবে। তে বুঝতে পারলো ভুলটা ওর নিজেরই হয়েছে, তাই এদের হাত থেকে বাঁচতে হলে নিজেকেই কিছু করতে হবে। তে নিজেকে বাঁচাতে প্রাণপণে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হঠাৎই তে কারোর সাথে ধাক্কা খায়। সুবিন, আপনি এসেছেন? ওই লোকগুলো, পিছনে ওই লোকগুলো। চলো ভি, বাসায় চলো, আর কোনো ভয় নেই তোমার, ওরা চলে গেছে। সুবিনের কথা শুনে লোকগুলোর দিকে তাকিয়ে দেখলো তে, সত্যি চলে যাচ্ছে লোকগুলো। তে আর কিছু না বলে সুবিনের সাথে বাসায় চলে আসে। আচ্ছা সুবিন ভাইয়া, আপনি এমন কি বললেন যে ওই লোকগুলো এভাবে পালিয়ে গেল? বেশি কিছু না ভি, 10,000 টাকা দিয়ে বলেছি তোমাকে মুক্তি দিয়ে দিতে। ওরা তো নেশাখোর, তাই 10,000 টাকা ওদের কাছে অনেক। সকালের নাস্তা শেষ করে ছাদে গিয়ে প্ল্যান করতে লাগলো তে, কখন কি করে জাঙ্কুকের বাসায় যাবে। জাঙ্কুকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হলে অবশ্যই ওকে জাঙ্কুকের বাসায় যেতে হবে। তে আশেপাশে চোখ বুলিয়ে আর দেরি না করে বাসার ভিতরে ঢুকে যায়। তারপর পা টিপে টিপে সোজা চলে যায় জাঙ্কুকের রুমে। কিন্তু রুমে পৌঁছালেও কিছু খুঁজবে কি, তার আগেই ভয়ে যেন তের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তের এখন মনে হচ্ছে ও যেন ইচ্ছা করে ক্ষুধার্ত বাঘের গুহায় ঢুকে পড়েছে। এমন সময় তে দেখতে পায় জাঙ্কুক ফোনে কথা বলতে বলতে রুমের দিকেই আসছে। এটা দেখে তের এবার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। তে এখন কি করবে ভেবে না পেয়ে দৌড়ে বেলকনিতে গিয়ে লুকায়। আচ্ছা আমি এখন ফোন রাখছি, তুমি আরো লোক লাগিয়ে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করো। এদিকে জাঙ্কুক নিজের গায়ে টি শার্টটা খুলে গোসলের জন্য রেডি হচ্ছে। যখনই জাঙ্কুক ওয়াশরুমে ঢোকার জন্য পা বাড়ালো তখনই বেলকনি থেকে কিছু পড়ে ভেঙে যাওয়ার শব্দ পায় জাঙ্কুক। শব্দ পেয়ে জাঙ্কুক আর ওয়াশরুমে না গিয়ে বেলকনির দিকে এগিয়ে যায়। জাঙ্কুক সেখানে গিয়ে দেখতে পায় তে ওর বেলকনিতে রেখে যাওয়া মদের বোতলের সবটুকু মদ খেয়ে ফেলেছে। এখন আর মদ বের হচ্ছে না বলে রাগের বশে বোতলটা আছাড় মেরে ভেঙে ফেলেছে। তে, তুমি এখানে কি করছো? এখানে কখন এলে তুমি? তুমি কি এটা খেয়েছো নাকি? জাঙ্কুকের কথা শুনে তে জাঙ্কুকের দিকে এগিয়ে আসার জন্য পা তুলতেই জাঙ্কুক তেকে থামিয়ে দেয়। তে, তুমি ওখানেই দাঁড়াও, আমি তোমায় নিয়ে আসছি। ওখান থেকে এক পা এগিয়ে আসলে পায়ে কাঁচের টুকরো ঢুকে যাবে। জাঙ্কুকের কথা শুনে তে কিছু না বলে মুখটা ছোট্ট বাচ্চাদের মতো ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল। তেকে দেখতে এখন একদম নাদুস নুদুস বাচ্চার মতো লাগছে। জাঙ্কুক এরপর তেকে কোলে তুলে রুমের দিকে হাঁটা দিল। আর তখনই তে জাঙ্কুকের উন্মুক্ত ফর্সা বাহুতে সজোরে কামড় বসিয়ে দেয়। আচমকা এমন কামড় খাওয়ায় তেকে কোল থেকে নামিয়ে দিল জাঙ্কুক।
এই মেয়ে, তুমি কি রাক্ষস নাকি? হ্যাঁ, এভাবে আমাকে কামড় দিলে কেন? আর একটু হলে তো রক্তই বের হয়ে যেত। জাঙ্কুকের কথা শুনে তে কিছু না বলে আশেপাশে কি যেন খোঁজাখুঁজি করতে লাগলো। এই মেয়ে, আমি কিছু বলছি তোমাকে, শুনতে পাও না তুমি? আর এদিক ওদিক কি খুঁজছো তুমি? হ্যাঁ। জাঙ্কুকের কথা শুনে তে ঠোঁট উল্টে বলল, মশলা ছাড়া খেতে ভালো লাগলো না, তাই মশলা খুঁজছি, মুরগিটাকে রোস্ট করে খাবো। কথাটা বলেই তে জিভে এমন ভাবে বের করলো যেন খুব টেস্টি কিছু খাওয়ার প্ল্যান করছে। এইখানে তুমি মুরগি কই পেলেতে যে রোস্ট করে খাবে? আর বাচ্চাদের মতো এমন কেন করছো মুখটা? এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে সাদা সেই গুলুমুলু মুরগিটা, তাকে এখন আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে রোস্ট করে খাবো। কথাগুলো বলেই জাঙ্কুকের বুকের দিকে ইশারা করলো তে। তের কথা শুনে তো জাঙ্কুকের চোখ বড় বড় হয়ে যায়। হোয়াট ননসেন্স! আমাকে তোমার সাদা মুরগি মনে হচ্ছে? মজা করার আর জিনিস পেলে না, মারবো একটা কষিয়ে চট। ওলে আমার মুরগিটা দেখে আবার রাগও করে। আসো মুরগি আসো, তোমাকে আমি অনেক আদর করে চিবিয়ে চিবিয়ে খাবো। জাঙ্কুক কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুকের বুকে আরেকটা কামড় বসিয়ে দিল তে। এবারে কামড়টা আরো জোরে ছিল, যার ফলে জাঙ্কুক একটু শব্দ করে আহ করে উঠল। ইস, রোস্টটাকে ভালোমতো সিদ্ধ করতে হবে, খুব শক্ত। ওই মুরগি, তুমি আমার সাথে চলো তো, তোমায় ভালো করে কেটে রেঁধে সিদ্ধ করে খাবো। জাঙ্কুকের প্রচন্ড রাগ হলেও ও রাগটাকে কন্ট্রোল করে নেয়, কারণ ওর মনে হচ্ছে তের হয়তো খুব খিদা পেয়েছে। এজন্য জাঙ্কুক কিচেন থেকে সুন্দর করে খাবার সাজিয়ে রুমে নিয়ে আসলো। রুমে ঢুকতেই জাঙ্কুকের চোখ কপালে, কারণ তে জাঙ্কুকের একটা বড় ছবি নিয়ে তাতে ইচ্ছামতো কিল ঘুষি মারছে। কি হচ্ছে কেতে? তুমি কেন করছো এসব? ছবিটা এভাবে নষ্ট করছো কেন তুমি? এই ছবির রাক্ষসটা আগে আমায় অনেক ভালোবাসতো, আদর করতো, কিন্তু এখন আর আমাকে ভালোবাসে না, আর আদরও করে না। আমি ওকে বললাম আমায় একটু আদর করো, কিন্তু ও কথাই বললো না, তাই ওকে আমি এগুলো করে শাস্তি দিচ্ছি। তের কথা শুনে জাঙ্কুকের প্রচন্ড হাসি পায়। আচ্ছা, ওই রাক্ষসটার বদলে আমি তোমায় আদর করে দিব, তাহলে তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো খাবারটা খেয়ে নাও। জাঙ্কুকের কথায় তে চুপচাপ করে বাচ্চাদের মতো বসে খেতে লাগলো। কিছুটা খাবার খাওয়ার পরেই জাঙ্কুক আর নিজের উপর বমি করে দিল তে। মদটা বেশি খাওয়ার কারণে খাবারটা হজম হলো না ওর। ওই মুরগি, আমাকে আদর করো, আদর করে দাও না আমায়। কথাগুলো বলতে বলতে ওই অবস্থাতেই তে ঘুমিয়ে যায়। জাঙ্কুক এমন পরিস্থিতিতে কখনো পড়েনি। জাঙ্কুক বমি করা অসম্ভব ঘৃণা করে, কিন্তু এখন কেন জানি না তের বমি করায় জাঙ্কুকের ঘৃণার চাইতে মায়াটাই বেশি হচ্ছে। জাঙ্কুক এরপর তেকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। সেখানে তেকে সুন্দর করে গোসল করিয়ে খাটে এনে শুইয়ে দিল। তেকে দেখতে আজকে প্রচন্ড মায়াবী লাগছে। যদিও জাঙ্কুক তের স্বামী, তবুও জাঙ্কুক চায় না তের অনুমতি ছাড়া ওর উপর স্বামীর কোনো অধিকার খাটাতে। তের মুখের দিকে তাকিয়ে জাঙ্কুক অতীতে ডুব দিল। তে যখন কলেজে পড়ে, জাঙ্কুক তখন থেকেই তেকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু জাঙ্কুক মাফিয়া হওয়ায় তে জাঙ্কুককে প্রচন্ড ভয় পেত। জাঙ্কুককে দেখলেই দৌড়ে চলে যেত, কিন্তু তেকে ছাড়া জাঙ্কুক কিছুতেই বাঁচতে পারবে না। উপায় না পেয়ে তের ভাই ভাবির কাছে জাঙ্কুক বিয়ের প্রপোজাল পাঠায়, কিন্তু জাঙ্কুক একজন মাফিয়া। তে সেখানে কিভাবে থাকবে, কেমন থাকবে, এটা ভেবেই তের ভাই সুগা জাঙ্কুকের কাছে তেকে বিয়ে দিতে রাজি হয় না। প্রপোজাল রিজেক্ট করায় জাঙ্কুকের প্রচন্ড রাগ হয়। এজন্য তেকে তুলে নিয়ে কোর্টে গিয়ে বিয়ে করে ফেলে জাঙ্কুক। আর এতদিনে নিজের প্রতি জাঙ্কুকের ভালোবাসা, কেয়ার সবকিছু দেখে তেও একটু একটু জাঙ্কুককে ভালোবাসতে শুরু করে। জাঙ্কুক ভেবেছিল বিয়ে করে বাসায় নিয়ে গেলে হয়তো কোনো একদিন তের ভাই ভাবি মেনে নেবে, তাছাড়া ওনারা মানুষও অনেক ভালো। জাঙ্কুক ওনাদেরকে বিয়ের ব্যাপারটা জানাতে গেলেই দেখতে পায় তের ভাই ভাবির ওপর অ্যাটাক হয়েছে। কথাটা তেকে জানাতে আসলেই তে জাঙ্কুকের পেটে ছুরি চালিয়ে দেয়। সকালবেলা তের ঘুম ভাঙতেই ও জাঙ্কুকের বেডে নিজেকে আবিষ্কার করে। রাতের কথা মনে পড়তেই তে প্রচন্ড লজ্জা পেয়ে যায়। এরপর ও জাঙ্কুকের বাসা থেকে সুবিনদের বাসায় চলে যায়। মাঝে আরো অনেকটা দিন চলে যায়। জাঙ্কুক আর তের সম্পর্কটা আগের মতোই, যদিও দুজন দুজনকে মন থেকে ভালোবাসে, তবে উপর থেকে প্রচন্ড ঘৃণা করে। একদিন জাঙ্কুক কাজ শেষে বাসায় আসার পথে একটা পাগল দেখতে পায়। পাগলটাকে দেখে তো জাঙ্কুকের চোখ কপালে উঠে যায়। পাগলটা আর কেউ নয়, তের ভাবি। জিমিন নিজেকে নিজেই আঘাত করছে, মাথা থেকে প্রচন্ড পরিমাণ রক্ত পড়ছে। জাঙ্কুক তড়িঘড়ি করে জিমিনকে নিয়ে
হসপিটালে চলে আসে। জাঙ্কুক কিছুই বুঝতে পারছে না তের ভাবে জিমিন এভাবে পাগল অবস্থায় রাস্তায় কি করছে। জাঙ্কুক যতটুকু জানতো তের ভাই ভাবি মারা গেছে। এরপর ডাক্তার এসে জাঙ্কুককে জানায় জিমিনের মানসিক অবস্থা একদম ভালো না, ওকে প্রতিনিয়ত অনেক পরিমাণ ড্রাগস দেওয়া হচ্ছে যাতে ওর মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এবং একসময় পাগল হয়ে যায়। জাঙ্কুক এরপর জিমিনকে নিয়ে একটা ভালো হসপিটালে ভর্তি করিয়ে দেয়, বেস্ট ডক্টরের আন্ডারে রাখে যেন জিমিন ভালো ট্রিটমেন্ট পায় এবং জলদি সুস্থ হয়ে ওঠে। 3 মাস পর একদিন সুবিনের মাধ্যমে তের ভাবের কথা তে জানতে পারে। ও দৌড়ে হসপিটালে চলে আসে। ততদিনে জিমিন পুরোটাই সুস্থ। ভাবি, ভাবি তুমি ঠিক আছো? তুমি তুমি বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম ভাইয়ের সাথে তুমিও মরে গেছো। আরে পাগলি কাঁদিস না, আমি তো মরার মতোই ছিলাম, না হয় কি তোর সাথে একবারও যোগাযোগ করতাম না বল? আমি সুস্থ হয়েছি এই ধর 1 সপ্তাহ হলো। জাঙ্কুক ঠিক সময়ে না আসলে হয়তো এতদিনে আমি পৃথিবীতেই থাকতে পারতাম না। ছেলেটা অনেক করেছে আমার জন্য। জাঙ্কুক ট্রিটমেন্ট করেছে মানে? ও তোমার কোনো ক্ষতি করেনি তো? ভাবি কি বলছো এসব? জাঙ্কুক কেন তোমার ট্রিটমেন্ট করাবে? তুমি জানো ও কি করেছিল? ভাই আর তোমাকে ছড়ি দিয়ে আমি নিজের চোখে দেখেছি। তুই যেগুলো দেখেছিস সেগুলো মোটেই সত্যি নাতে। ও আমাদের উপকার করতে এসেছিল। ইনফ্যাক্ট আমাদের বাঁচাতে এসে ও নিজেই অনেক বিপদে পড়েছিল। তুই ছবিতে দেখেছিস জাঙ্কুক ছুরি দিয়ে আমাদের গলা কাটছে, তাই না? জাঙ্কুক সেদিন ছুরি এনেছিল ঠিকই, কিন্তু সেটা আমাদের গলা কাটতে নয়, আমাদের গলায় থাকা দড়িগুলো কাটতে। জাঙ্কুক আমাদের বাঁচিয়ে নিচ্ছিল দেখে লোকগুলো জাঙ্কুকের উপরে অ্যাটাক করে দেয়। জাঙ্কুক সে সময় অজ্ঞান হয়ে যায়। ওরা সুগাকে আমার চোখের সামনে মেরে ফেলে। সেই দৃশ্য দেখতে না পেরে আমি অজ্ঞান হয়ে যাই। যেহেতু আমার শরীরেও অনেক বেশি রক্ত ছিল, ওরা ভেবেছিল আমিও মরে গেছি। আর এই সবগুলো কাজ কে করেছিল জানিস? আইয়ু। আইয়ু আর আইয়ুর বয়ফ্রেন্ড। আইয়ু? কিন্তু আইয়ু এমনটা কেন করবে? আইয়ু তো জাঙ্কুকের বোন, তাই না? হ্যাঁ, জাঙ্কুকের বোন, তবে সৎ বোন। আসলে জাঙ্কুক কখনোই আইয়ুর বয়ফ্রেন্ডের সাথে ওর বিয়ে দিতে চায়নি, কারণ ওর বয়ফ্রেন্ড খুবই বাজে একটা ছেলে ছিল, মেয়েদের পাচার করত, ব্যবহার করত। জাঙ্কুক সে সবগুলোই জানতো। যদিও জাঙ্কুক আইয়ুর ভালো চেয়েছিল, কিন্তু আইয়ুর কাছে এটা তার ভালো মনে হয়নি, তাই বয়ফ্রেন্ডের সাথে মিলেই সবগুলো প্ল্যান বানিয়েছিল। এমনকি ও জাঙ্কুকে মারার জন্য তোকে এসব ছবিও দেখিয়েছিল, যেগুলো ছিল এডিট করা। আর তুই সত্যি সত্যি জাঙ্কুকের উপর অ্যাটাক করে দিলি। আমি কিছুদিন আইয়ুর থেকে পালিয়ে পালিয়ে বাঁচি, কিন্তু তারপরেও ধরা পড়ে যাই। ওরা জানতে পেরে যায় সুগা মারা গেলেও আমি বেঁচে ছিলাম। ওরা আমাকে একটা জায়গায় আটকে রাখে, প্রতিদিন কি যেন ইনজেকশন দিত। আর তখন থেকেই আমি উল্টাপাল্টা বকতে শুরু করলাম, কেমন যেন পাগল পাগল লাগতে শুরু করলো। আর একদিন গোডাউন থেকে পালিয়ে যাই আমি। রাস্তায় তখনই আমার সাথে জাঙ্কুকের দেখা হয়, আর তারপরও আমাকে হসপিটালে ভর্তি করে এখানে অনেক ট্রিটমেন্ট করায়। এতক্ষণ তের পাশে দাঁড়িয়ে সুবিন ও জিমিনের কথাগুলো শুনছিল। হ্যাঁ তে, তোমার ভাবি সত্যি কথা বলছে। জাঙ্কুক তোমাকে প্রচন্ড ভালোবাসে, আর ও তোমার জন্য কখনোই খারাপ ছিল না। তুমি জানো, সেদিন রাতে যখন ওই বাজে লোকগুলো তোমাকে খারাপ খারাপ কথা বলছিল, তখন জাঙ্কুক সেগুলো সহ্য করতে পারেনি, তাই আমাকে পাঠিয়েছিল যেন তোমাকে সেখান থেকে উদ্ধার করে নেই। আর তারপর ওই লোকগুলোকে জাঙ্কুক সেখানেই খুন করে ফেলে। তুমি আমাদের বাসায় থাকতে ঠিকই, কিন্তু 24 ঘন্টা জাঙ্কুকের নজরদারিতে তুমি থাকতে। তুমি জানো, আমাদের বাসার আশেপাশে জাঙ্কুকের গার্ডস থাকতো, যেন তোমার কখনো বিপদ না হয়। আমাকে এসব কথা বলতে বারণ করেছিল, কারণ জাঙ্কুক জানে তুমি জাঙ্কুককে প্রচন্ড ঘৃণা করো। সবকিছু শুনে তে এখন স্তব্ধ হয়ে যায়। ও কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। ও জাঙ্কুককে কেন একটু বিশ্বাস করলো না, কেন ভরসা করলো না, কেন সেদিন বুঝতে পারলো না ছবিগুলো এডিট ছিল। আমি এখন কি করব? আমি যে জাঙ্কুককে প্রচন্ড কষ্ট দিয়ে ফেলেছি। জাঙ্কুক এখন আমার মুখটাও দেখতে পারে না। আমি কি করব ভাবে তুমিই বলো। স্বামীর কিভাবে মান ভাঙাতে হবে সেটাও কি আমিই বলে দিব? তোকে জাঙ্কুক প্রচন্ড ভালোবাসে, বেশিক্ষণ তোর উপর রাগ করে থাকতে পারবে না। তুই চেষ্টা করে দেখ, অবশ্যই জাঙ্কুক তোকে আবার আপন করে নিবে। তুই কিন্তু একদমই হাল ছাড়বি না। পেরিয়ে গেছে 1 মাস। এই 1 মাসের মধ্যে তে অনেক চেষ্টা করেছে জাঙ্কুকের কাছে আসার, জাঙ্কুকের মান ভাঙানোর, কিন্তু প্রতিবারই তে ব্যর্থ হয়েছে।
প্রথমে তের ভালো ব্যবহার দেখে জাঙ্কুক একটু অবাক হলেও পরে জিমিনকে সুস্থ দেখে জাঙ্কুক সবটাই বুঝে যায়। জিমিন তেকে সম্পূর্ণ সত্যি কথা বলেছে। এরপর থেকেই জাঙ্কুক যেন তেকে একদমই সহ্য করতে পারে না। তেকে কাছে আসতে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু তে এখন জাঙ্কুকের বাসাতেই থাকে, সাথে জিমিনও। তবে তেকে নিজের রুমের ধারে কাছেও আসতে দেয় না জাঙ্কুক। তে আলাদা রুমে থাকে ওর ভাবির সাথে। জিমিনও জাঙ্কুককে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই জিমিনকে ফিরিয়ে দিয়েছে জাঙ্কুক। সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে এসে ল্যাপটপে কাজ করছে জাঙ্কুক। তখনই তে এক কাপ কফি হাতে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এই নিন আপনার কফি। কফিতে চিনি একটু বেশিই দিয়েছি, যাতে আপনার তেতো ভাবটা একটু কমে। আপনি যে রাগী, মাঝে মাঝে আপনাকে তেতুই মনে হয়। জাঙ্কুকের কোনো রিঅ্যাকশন নেই দেখে তে জাঙ্কুকের ল্যাপটপটা বন্ধ করে দিয়ে জাঙ্কুকের কোলে বসে পড়ল। এই যে মিস্টার, আমি যে কখন থেকে আপনার জন্য কফি হাতে দাঁড়িয়ে আছি, সে খেয়াল আপনার আছে? উফ, পাটা ব্যথা করছে আমার। কথাটা বলার সাথে সাথে তেকে কোল থেকে নামিয়ে নিচে ফেলে দেয় জাঙ্কুক। আচমকা এভাবে পড়ে যাওয়ায় তে কোমরে প্রচন্ড ব্যথা পায়। এই মেয়ে, তোর কি লজ্জা বলতে কিছু নেই? এতবার মানা করা সত্ত্বেও তুই কোন সাহসে আমার রুমে এসেছিস? তোর সাহস কি করে হয় আমার কোলে বসার? তোকে বলেছি না আমি আমার আশেপাশেও যেন তোকে না দেখতে পাই। বেহায়া নির্লজ্জ মেয়ে কোথাকার, বের হ রুম থেকে, এক্ষুনি বেরিয়ে যা। জাঙ্কুকের কথা শুনে তে ছলছল চোখে উঠে দাঁড়ালো। তারপর কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল রুম থেকে। তে চলে যেতেই দেওয়ালে সজোরে একটা খুশি মারলো জাঙ্কুক। আমি কেন তোমায় কাছে টেনে নিতে পারছি না তে? কেন এতটা ভালোবাসা সত্ত্বেও তোমাকে সহ্য করতে পারছি না? তোমায় দেখলেই বারবার মনে পড়ে যাচ্ছে কিভাবে দিনের পর দিন তুমি আমাকে অবহেলা করেছো। তুমি যে আমায় বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছো তে। জাঙ্কুক সারাদিন অফিসের কাজে বাইরে ছিল। একটু আগে ফিরে এসে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করেছে। তখনই কেউ পেছন থেকে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুক পেছনে না ঘুরেই বুঝতে পারলো এটা তে। সারাদিন কোথায় ছিলেন আপনি? জানেন আপনার জন্য আমার কত চিন্তা হচ্ছিল। কতবার কল করেছি আপনার ফোনে, ফোনটাও বন্ধ করে রেখেছেন। এমন কেন করেন আপনি আমার সাথে? আর কত শাস্তি দিতে চান? প্লিজ পুরনো কথা ভুলে আমাকে আপন করে নিন। আমি যে আপনাকে ছাড়া আর বাঁচতে পারছি না জাঙ্কুক। আমি যে আপনাকে অনেক বেশি ভালোবাসি। আর কিছু বলতে পারলো না তে। তার আগেই তের গালে সজোরে একটা থাপ্পড় মেরে দেয় জাঙ্কুক। ভালোবাসার মানে তুই কি জানিস? যে ভালোবাসার কথা বলছিস তুই? তুই যদি সত্যি আমায় কখনো ভালোবাসতি না, তাহলে কখনোই অন্যায় কথায় বিশ্বাস করে আমার পেটে ছুলে চালাতে পারতি না। আরে কাউকে ভালোবাসতে বিশ্বাস লাগে রে, বিশ্বাস, যেটা তোদের মতো মেয়েদের মাঝে নেই। তুই কোন মুখ দিয়ে আমাকে ভালোবাসার কথা বলছিস রে তে? তোর মুখে ভালোবাসি শব্দটা মানায় না। আমায় খুন করতে চাওয়ার পরেও যখন আমি বারবার নিজের ভালোবাসার দাবি নিয়ে গিয়েছি তোর কাছে, তুই প্রতিবার আমাকে তাড়িয়ে দিয়েছিস। ভালোবাসা কাকে বলে জানিস? ভালোবাসা মানুষকে কখনো কষ্ট দেওয়া যায় না। তাকে কষ্ট দিতে গেলে সবচেয়ে বেশি কষ্ট নিজেই পেতে হয়। তুই কখনো আমার ভালোবাসার যোগ্যই ছিলি না। তোকে ভালোবাসাটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল। তুই যা তো, আমার চোখের সামনে থেকে চলে যা। তোর মুখও দেখতে চাই না আমি। আমায় মুক্তি দে, তুই মুক্তি দে আমায়। আমার জীবন থেকে চলে যা। জাঙ্কুকের এমন কথা শুনে কাঁদতে কাঁদতে দৌড়ে রুম থেকে বেরিয়ে যাইতে প্রায় 15 মিনিট পর জিমিন দৌড়ে এসে জাঙ্কুককে বলল, জাঙ্কুক তুমি কি তেকে দেখেছো? একটু আগে কিচেন থেকে কিছু একটা লুকিয়ে নিয়ে উপরে উঠতে দেখলাম। তে তখন অঝরে কাঁদছিল। আমি বারবার ওকে ডাকলাম, কিন্তু আমার কথায় ও সাড়া দিল না। আমার খুব ভয় করছে জাঙ্কুক, ওর অনেক রাগ। তোমার সাথে কি ওর কিছু হয়েছে? জিমিনকে রুমে থাকতে বলে জাঙ্কুক ছুটে বেরিয়ে যায়। মনে মনে বলতে লাগলো জাঙ্কুক, এটা আমি কি করলাম? আমি কি করে আমার জানের গায়ে হাত তুলতে পারলাম? কি করে এত বাজে বাজে কথা বললাম ওকে আমি? ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? কথাগুলো ভাবতে ভাবতে ছাদের কাছে এসে দাঁড়ালো জাঙ্কুক। ছাদের দরজা খোলা দেখে জাঙ্কুকের দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো। ছাদের দরজা দিয়ে ভেতরে ঢুকতেই জাঙ্কুক যা দেখলো তার জন্য জাঙ্কুক মোটেও প্রস্তুত ছিল না। তে সেদিনের মতো মদের বোতল হাতে নিয়ে গুনগুন করে গান গাইছে। এতক্ষণে অবশ্য মদের বোতলটা খালিও করে ফেলেছে। এসব তুমি কি করেছো তে? তুমি এটা কেন খেলে? জাঙ্কুকের কথা শুনে তে ধপ করে নিচে বসে পড়লো। তারপর দু পা ছড়িয়ে দু হাত নাচিয়ে বাচ্চাদের মতো কান্না শুরু করলো। আমার জামাই আমাকে একটুও ভালোবাসে না, আমাকে খালি বকে আর মারে। আমি মদ খেয়ে মরে যাব, তারপর ভূত হয়ে এসে ওনার ঘাড় মটকাবো।
দুর্ভাগ্যবশত সেদিনের মতো আজকেও জাঙ্কুক খালি গায়ে আছে, টি শার্টটাও পরতে পারেনি। ওয়াও, আমার ইয়াম্মি গুলুমুলু মুরগিটা, এদিকে আসো, আমি তোমাকে খাবো। তোমাকে আমি রোস্ট করব, তারপর ভালো করে কষিয়ে রান্না করে খাবো। ইয়াম্মি। তের কথা শুনে জাঙ্কুক একবার নিজের দিকে তাকালো। শুনেছি মদ খেলে মানুষ মাতলামি করে, এ তো পুরো রাক্ষসী হয়ে যায়। জাঙ্কুক কোনো কথা না বলে তেকে কোলে তুলে রুমে নিয়ে আসে। তুমি একটুখানি বসো, তারপর আমি তোমাকে মুরগি রোস্ট খেতে দিব। তে তো খুশি মনেই রাজি হয়ে যায়। জাঙ্কুক এরপর কিচেনে গিয়ে তের জন্য লেবুর শরবত বানিয়ে নিয়ে আসে। তে সেটা খেতে না চাইলেও জাঙ্কুক জোর করে খাইয়ে দেয়। শরবত খাওয়ার পরপরই তে প্রচন্ড বমি করে। জাঙ্কুক এরপর তেকে গোসল করিয়ে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে আসে। শরবত খাওয়ার পর তে কিছুটা হুঁশে ফিরে আসে, তবে মাথাটা এখনো ভীষণ ভারী লাগছে ওর। তোমার রুমে আসার জন্য আই এম সরি জাঙ্কুক। কথাটা বলেই তে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যেতে নেয়। আর তখনই জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয়। আসলে তখন জিমিনের কথা শুনে জাঙ্কুক প্রচন্ড ভয় পেয়েছিল। ও তো তেকে ভালোবাসে, এটা তো মিথ্যে নয়। যতই রাগ হোক ভালোবাসার মানুষের উপর, সেটা ভালোবাসার চেয়ে বেশি নয়। যদি তখন তে মদ না খেয়ে উল্টাপাল্টা কিছু করে ফেলতো, তাহলে জাঙ্কুক এখন কাকে নিয়ে বাঁচত? জাঙ্কুক এখন খুব ভালো করেই বুঝতে পারছে তেকে ছাড়াও কিছুতেই বাঁচবে না। তাই জাঙ্কুক এখন সিদ্ধান্ত নিয়েছে ও তের সাথে খুব ভালো থাকবে, আর কখনোই তের সাথে খারাপ ব্যবহার করবে না, বাজে কথা বলবে না, গায়ে হাত তোলা তো দূরের কথা। জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখলো তে এখনো কাঁদছে। তাই তের চোখের পানি মুছিয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট ডোবালো জাঙ্কুক। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে দেয়, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আর যদি আমি আমার জান পাখির কাছে নিজের স্বামীর অধিকার নিয়ে যাই, তাহলে কি আমার জানটা আমায় ফিরিয়ে দিবে? আজ ফিরিয়ে দিলে কিন্তু আমি মরেই যাব। জাঙ্কুকের কথা শুনে তে প্রথমে অবাক হলেও পরক্ষণে লজ্জায় জাঙ্কুকের বুকে মুখ লুকায়। তের সম্মতি বুঝতে পেরে জাঙ্কুক মুচকি হেসে তেকে কোলে তুলে নেয়। আজ পূর্ণতা পেল তে আর জাঙ্কুকের ভালোবাসা, যে ভালোবাসায় থাকলো না কোনো বাধা, থাকলো না কোনো ভয়। ভালোবাসার মানুষকে সব সময় বিশ্বাস করতে শিখো। অন্যের কথায় তাকে অবিশ্বাস করে দূরে সরে যাবে না, কারণ সত্যিকারের পবিত্র সম্পর্ক ভাঙার জন্য অনেক মানুষরূপী শয়তান থাকে। নিজেদের মাঝে অটুট বিশ্বাস থাকলে কারো ক্ষমতা নেই কোনো পবিত্র ভালোবাসার সম্পর্ক ভাঙার। তাই যে কোনো সম্পর্কের জন্য বিশ্বাসটা অতি জরুরি। আচ্ছা, তোমাদের কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট গল্প খুব সুন্দর হতে চলেছে। ওই থিমের গল্প আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত আপলোড করা হয়নি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তাই ভাবলাম ওই থিমের গল্প আগে দেয়া যাক। আচ্ছা, তোমরা গেস করো তো নেক্সট কোন থিমের গল্প আসতে চলেছে।